দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। উচ্চবিত্তের সম্পদ বৃদ্ধির কারণেই দেশের মাথাপিছু আয় বেড়েছে, নিম্নবিত্তের উন্নতি হয়নি খুব একটা। 2041 সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন 30,000 মেগাওয়াটে নেওয়ার লক্ষ্য, বিনিয়োগ দরকার $3 কোটি। কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করবে কাজের নতুন ক্ষেত্র, বিনিয়োগ করবে বড় শিল্পগোষ্ঠী। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। মাথাপিছু আয় বৃদ্ধির তথ্য দেশের সকল শ্রেণী পেশার মানুষের আর্থিক অবস্থাকে প্রতিফলিত করে না, উল্টো এই সূচক আয় বৈষম্যের বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে উচ্চবিত্তের সম্পদ বৃদ্ধির কারণেই মাথাপিছু গড় আয় বেড়েছে, কিন্তু নিম্নবিত্তের অবস্থার খুব একটা উন্নতি হয়নি। ফাতিমাতুজ জোহরা রিপোর্টে বিস্তারিত। বছর 6 আগে 70 লাখ টাকা পুঁজি দিয়ে গাড়ি যন্ত্রাংশের এই ব্যবসা শুরু করেছিলেন রুবেল আহমেদ। রাজধানীর মিরপুরে তার দোকানের বিক্রি ভালোই চলছিল, তবে বছর খানিক হলো ব্যবসা নেমেছে অর্ধেকে। 6 কর্মচারীর বেতন, দোকান ভাড়া আর আনুষঙ্গিক খরচ মিটিয়ে যতটুকু আয় নিজের জন্য থাকে তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। প্রতি মাসে যা সেল হইতো তার চাইতে মনে করেন যে 3 ভাগের মানে 1.5 ভাগ 1 ভাগ কমে গেছে। ইনকাম যেরকম হবে ওরকমই খরচ করব, কিন্তু ইনকাম মানে খরচটা ঠিকই রয়েছে, কিন্তু ইনকামটা আমাদের ওইভাবে নেই, আগের মতো নেই। ব্যক্তি রুবেল আহমেদের আয় আগের বছরের থেকে কমে গেলেও দেশের সার্বিক হিসেবে তার আয় এই সময় বেড়েছে $35 বা 3,848 টাকা। কেননা পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে 2023-24 অর্থ বছরে দেশের মানুষের মাথাপিছু গড় বার্ষিক আয় দাঁড়িয়েছে $2,784। আগের বছর যা ছিল $2,749। গড়ের ভেতরে অনেক ধরনের বড় বৈষম্য লুক্কায়িত আছে, যেটার ফলে দেখা যাচ্ছে যে নিম্ন আয়ের মানুষ যারা বা যারা শ্রমিক, তাদের অংশটা জিডিপিতে ক্রমান্বয়ে তুলনামূলকভাবে কমছে, আর যারা নাকি বেশি আয়ের মানুষ, যাদের সম্পদ আছে এবং সম্পদের উপরে রিটার্নটাও অনেক বেশি, তাদের অংশটা কিন্তু বাড়ছে। এই যে একটা বিভাজন আয়ের দিক থেকে, এটা কিন্তু আমাদের দেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা নেতিবাচক ভূমিকা রাখবে। বৈষম্যের এই চিত্র স্পষ্ট হয় আরো বেশ কিছু হিসেবে। গেল 1 বছর ধরে দেশে জীবনযাত্রার ব্যয় বেড়েছে গড়ে 9.5% হারে, যদিও একই সময়ে মজুরি বৃদ্ধির হার আছে গড়ে 7.5% মতো। অর্থাৎ ব্যয়ের থেকে আয় কম হচ্ছে গেল 1 বছর ধরে। যদিও এই সময়েই দেশের ব্যাংকিং খাতে কোটিপতি হিসাবের সংখ্যা বেড়েছে 8,500। আমরা তো একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চেয়েছিলাম এবং স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্রও ছিল যে আমরা একটা 2 অর্থনীতি থেকে আমরা একটা 1 অর্থনীতিতে যাব। তো এইটার সাথে এটার একটা সাংঘর্ষিক, যে আমরা আমাদের দেশে একটা 2 অর্থনীতির মতো একটা আমরা প্রবণতা দেখছি। হিসেব বলছে 2014-15 অর্থ বছরে দেশের মাথাপিছু আয় ছিল $1,316, যা পরের 7 বছর গড়ে $100 থেকে $150 করে বেড়েছে। যদিও 2021-22 অর্থ বছরের পর থেকে আয় বৃদ্ধির এই ধারা স্লথ হয়ে আসে। মূলত টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় ডলারের হিসেবে আয় কিছুটা কমে আসে। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 2041 সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন 30,000 মেগাওয়াটে নিতে চায় সরকার। সেই লক্ষ্য পূরণে $3 কোটি বিনিয়োগ প্রয়োজন। বুধবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলা হয়। আহ্বান জানানো হয় এ খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর। বর্জ্য বায়োগ্যাস কিংবা সৌরবিদ্যুৎ এমন প্রাকৃতিক উপাদান থেকে 40% বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার 2041 সালের মধ্যে। তবে এখন পর্যন্ত সেই লক্ষ্যমাত্রার 7 ভাগ অর্জন করা সম্ভব হয়েছে। এমন অবস্থায় নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন আরও কিভাবে বাড়ানো যায় তাই উঠে আসে এই আলোচনায়। বলা হয়, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে যে পরিমাণ জমির প্রয়োজন তার ঘাটতি আছে দেশে, অভাব আছে সক্ষমতা আর প্রযুক্তিগত দক্ষতার। আমাদের তো জমি নাই, সাফিসিয়েন্ট জমি নাই, তাইলে পরে আমাদেরকে নতুন টেকনোলজি খুঁজতে হবে, যেই টেকনোলজি দিয়ে আমরা এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে। যেমন এখন ফ্লোটিং সোলার ইজ ওয়ান অফ দ্য টেকনোলজি, অ্যাগ্রো পিভি ইজ অ্যানাদার টেকনোলজি। সুতরাং হোয়াই নট উই থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ান। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 26,000 মেগাওয়াটের মতো, যা থেকে সর্বোচ্চ 15,000-এর মতো উৎপাদিত হচ্ছে
চাহিদার বিপরীতে। হিসাব বলছে দেশে এখন বিদ্যুৎ কেন্দ্র আছে 161টি, এর মধ্যে মাত্র 25টি নবায়নযোগ্য, বাকি 136টি গ্যাস, কয়লা ও তেল ভিত্তিক। তবে নবায়নযোগ্য খাত থেকে বিদ্যুতের উৎপাদন বাড়াতে প্রযুক্তির উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি ও সক্ষমতা বাড়ানোর তাগিদ দেওয়া হয় আলোচনায়। প্রেজেন্ট টেকনোলজিতে আমাদের সোলারের সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার এখন আছে মোটামুটি, কিন্তু আমাদের আদার যে সমস্ত নিউ এনার্জি যেগুলি আছে, রিনিউয়েবলস নিউ এনার্জি, সেই নিউ এনার্জিগুলির জন্য আমাদের কিন্তু সেই রকম ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে চায় সরকারও, এজন্য নিজেদের সক্ষমতা বাড়ানোর কথাও জানানো হয় অনুষ্ঠানে। বলা হয় সেই লক্ষ্যে এরই মধ্যে নেপাল ও ভুটানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2041 সালের মধ্যে 30,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি বা ক্লিন এনার্জি এরাই বলে এখন জেনারেট করতে চাই, তাহলে অ্যাটলিস্ট $30 বিলিয়ন আমার ইনভেস্টমেন্ট লাগবে। সেই $30 বিলিয়ন কিভাবে আসবে? ডেভেলপমেন্ট পার্টনার্স রেডি টু ইনভেস্ট। আমাদের জন্য সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে হবে ডেভেলপমেন্ট পার্টনারদের, যে তারা যাতে এটা ইনভেস্ট করতে পারে। আমরা সেগুলোকে মাথায় রেখেই কিন্তু আমরা যে আইপিএমপিটা করেছি, এন্ড দ্যাট হ্যাজ অলরেডি বিন অ্যাপ্রুভড বাই দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। সুতরাং আমার মনে হয় কোনো কনফিউশন না করে আপনারা এটাই মাথায় রাখবেন, এটাই আমাদের অ্যাজ অফ টুডেজ প্ল্যান, যে 41 সাল নাগাদ আমরা 40% আমরা পরিচ্ছন্ন জ্বালানি থেকে আমরা আহরণ করব। সেই সাথে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে প্রযুক্তি উন্নয়নের তাগিদ দেওয়া হয় এ সময়। শিক্ষার্থীদের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্বন্ধে সচেতন করতে তা পাঠ্যক্রমে যুক্ত করার পরামর্শ আসে আলোচনা থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের চাকরি যাবে না, বরং কাজের নতুন ক্ষেত্র তৈরি হবে। প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা এমন সম্ভাবনার কথা জানিয়েছেন। যদিও অর্থায়নের সংকট এ খাতের এগিয়ে চলার পথে বড় বাধা বলেও মনে করেন তারা। তবে এরই মধ্যে দেশের অনেক বড় শিল্পগোষ্ঠী কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন। বুধবার রাজধানীতে ইয়ুথটেক সামিটের উদ্বোধনী পর্বে এমন সব কথা উঠে আসে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বাংলাদেশ এখন কোথায় আছে, আগামীতে কোথায় যেতে চায়, আর নতুন এই প্রযুক্তি ব্যবহারের জন্য কতটা প্রস্তুত দেশের তরুণ উদ্ভাবনী উদ্যোক্তারা, তা জানার জন্য bdjobs.com সহ দেশের 14টি প্রতিষ্ঠান আয়োজন করে ইয়ুথটেক নামের এই সামিটের, যেখানে উপস্থিত নতুন উদ্যোক্তারা তুলে ধরেন তাদের উদ্যোগ শুরু করার গল্প, বর্তমান অবস্থা ও সামনে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাদের ব্যবসা সম্প্রসারণ করা যায় সে বিষয়গুলো। এর যত টুলস আছে সবগুলোকে ইউটিলাইজ করেন নিজেদেরকে ফাস্টার করার জন্য, মোর এফিশিয়েন্ট করার জন্য, বাট এটার উপর 100% রিলাই করা বা 100% এটাকে যে অটোমেট করা, এই জায়গাটাতে হয়তো আমাদের একটু রেস্ট্রিকশন থাকা উচিত। 85 মিলিয়ন পিপল যারা ইদার প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বা একটা নতুন চাকরি নিচ্ছে এবং চাকরির জন্য তারা ট্রেনিং করবে। সো এই টোটাল অ্যাড্রেসেবল মার্কেট 85 মিলিয়ন ইউথ, কিন্তু the other way to think about it is it is the future of Bangladesh. অনুষ্ঠানে জানানো হয় প্রতিনিয়তই বড় হচ্ছে আইটি খাত তথা এআই এর ব্যবহার ও এর বাজার। উদ্যোক্তাদের দেওয়া তথ্য মতে বৈশ্বিক আইটি খাতের বাজার এখন 5.25 ট্রিলিয়নের বেশি, যেখানে এক্সটেন্ডেড রিয়ালিটি বা এক্সআর এর বাজার $2,950 কোটি, যা 2030 সাল নাগাদ $38,000 কোটি পরিণত হবে। আর শুধুমাত্র এআই খাতের বাজার আছে বর্তমানে $19,600 কোটি। 2030 সালে এই বাজারও পৌঁছে যাবে 1 ট্রিলিয়নের ঘরে। সেখানে বাংলাদেশের অবস্থান কোথায়? এই জায়গাটাতে আসলে আমাদের যদি আমি বলি আমাদের একাডেমিক সিস্টেম বা আমরা ওভারঅল নলেজ বেস কিন্তু আমাদের এখনও খুব মানে পিছিয়ে আছি। তো সেই জায়গাতেই আমরা মনে করি এই টাইপের সামিট, যেখানে আসলে যারা অলরেডি এআই নিয়ে কাজ করছে কিছুটা, তারা যাতে তাদের নলেজ শেয়ারটা করে এবং যারা আগ্রহী তারা যাতে জানতে পারে, তাহলেই আসলে আমরা সবাই মিলে আসলে আগাতে পারবো। কারণ এখানে একা কেউ আগাতে পারবে না। বিনিয়োগ একটা বড় ব্যাপার, কেননা আগে কিন্তু হয়তো শুধুমাত্র একটা কম্পিউটার দিয়ে কয়েকজন লোক নিয়েই কিন্তু একটা টেকনোলজি ফার্ম তৈরি করা যেত। এখন কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট লাগে। আমরা বোঝার চেষ্টা করছি যে ওনাদের যা যা উদ্ভাবন আছে তাতে আমরা বিনিয়োগ করতে পারি কিনা, তাতে আমরা কাজে লাগাতে পারি কিনা, এবং তাদের চিন্তাগুলোকে যদি আমরা ব্যবসায়িকভাবে রূপান্তরিত করার মাধ্যমে তাদের উপকার হয় এবং আমাদের যেন উপকার হয়, এবং আমরা যেন ব্যবসায়িক চিন্তাভাবনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারি। অনেকের মনে প্রশ্ন, এআই এর উপর নির্ভরতা বাড়লে সংকুচিত হতে পারে চাকরির বাজার। যদিও এ খাত নিয়ে কাজ করা উদ্যোক্তারা বলছেন, দেশে উদ্ভাবনী উদ্যোগে এআই এর ব্যবহার বাড়ানো গেলে 2030 সাল নাগাদ নতুন করে 3 লাখ তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সময় দরকার হবে 5 লাখ আইটি প্রফেশনালস,
যেখানে দেশে এখন আইটি খাতের 4,000 কোম্পানিতে কর্মরত আছে 3.25 লাখের মতো কর্মী। আগামী 5-10 বছরে দেখছি যে এআই অনেক নতুন জব তৈরি করবে। এখন আমরা কি এই জবগুলি তৈরি করতে পারবো? আমাদের ইয়াং জেনারেশন যদি এআই এ নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে তাহলে এআই এর মাধ্যমেই প্রচুর নতুন জব আগামী 5-10 বছরে আমরা তৈরি করতে পারবো। এ খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি ও সামনে এর সম্প্রসারণের জন্য আইটি খাতে দেওয়া কর অব্যাহতি আসছে বাজেটেও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চাহিদা বাড়লেও ঈদুল আজহাকে সামনে রেখে ভারত থেকে মশলা আমদানি সেভাবে বাড়ছে না। ডলার সংকট ও চড়া শুল্কের কারণে দেশটি থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন দিনাজপুরের হিলির ব্যবসায়ীরা। কমেছে জিরা আর এলাচের আমদানিও। এর ফলে খুচরা বাজারের সব ধরনের মশলা জাতীয় পণ্যের দাম বেড়েছে। হিলি প্রতিনিধি হালিমাল রাজের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ, আদা, রসুনের বাইরে ভারত থেকে রান্নার প্রয়োজনীয় বাকি সব মশলাও আমদানি করে বাংলাদেশ। উৎসব পার্বণকে সামনে রেখে যার পরিমাণ বাড়ে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ঈদুল আজহার আর মাত্র সপ্তাহ 3 বাকি থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে মশলা আমদানির খুব একটা তোড়জোড় দেখা যাচ্ছে না। ইন্ডিয়ার আমরা রাজস্থান এবং গুজরাট থেকে আমরা এই মশলাগুলো আমদানি করে থাকি। আমদানিকৃত জিরার ডিউটি প্রতি কেজি 235 টাকা দিয়ে থাকে এবং এলাচের ডিউটি 295 টাকা দিয়ে থাকি। এই মশলাগুলির চাহিদা ব্যাপক আছে, যেহেতু সামনে কুরবানির ঈদ, এখন আমরা সবাই ইম্পোর্ট করতেছি। আশা করি মশলা বেশি ঢুকে গেলে আশা করি দামটা কমে যাবে। জিরার পরিমাণ প্রতি বছরের তুলনায় এবারে খুবই কম হওয়ার কারণ হলো যে ডলারের ঊর্ধ্বগতি, ডলার বাড়ে কমে, আবার ইন্ডিয়াতেও অনেক দাম বেশি। ব্যবসায়ীদের দেওয়া তথ্য মতে ভারত থেকে প্রতি কেজি জিরা আমদানিতে সরকারকে 235 টাকা শুল্ক দিতে হয়। এলাচে যায় 295 টাকা। এর সাথে সরবরাহ ঘাটতির কথা বলে কোরবানিকে সামনে রেখে এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে স্থানীয় মশলার বাজার। সপ্তাহের ব্যবধানে জিরার দাম কেজিতে 150 টাকা ও এলাচ কেজি প্রতি 150 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। জিরার দোকানে আসলাম, দেখি জিরার দাম অনেক বেশি। জিরা কিনলাম, জিরা 700 টাকা কেজি। বাজারটা স্থির না, স্থির হলে ভালো হয়। এলাচের রেটও কোয়ালিটি ভেদে বেশি। এলাচের রেট আপনার 150, 200, 300 টাকা পার কেজিতে বাড়ছে। বেচা কিনা মোটামুটি ভালো হচ্ছে, তবে একটু বেশি হওয়ার কারণে কাস্টমার একটু সংকোচ বোধ করতেছে। স্থানীয় স্থলবন্দর কর্তৃপক্ষের হিসেবে ভারতের গুজরাট ও রাজস্থান থেকে বর্তমানে প্রতিদিন 1-2 ট্রাক জিরা আসছে বাংলাদেশে। আগামী কয়েকদিনের মধ্যে গড়ে 5 ট্রাক করে মশলা আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুরবানি ঈদকে সামনে রেখে মশলা জাতীয় পণ্যটি একটু বেশি আমদানি থাকে, এর ভিতরে জিরাটি অন্যতম। তো এই জিরা প্রতিদিন প্রায় এখন 2-3 গাড়ি প্রবেশ করতেছে, হয়তো সামনে 5 গাড়ি 7 গাড়ি বা বেশি প্রবেশ করতে পারে। এই জিরাটি আসার পরে আমরা সাধারণত এটা একটু দেরিতেই শুল্কায়ন এবং হয়, কারণ কাস্টমের কিছু প্রক্রিয়া আছে, এক্সামিন অ্যাসেসমেন্ট শেষে এটা দ্রুততার সাথে তারা বের করে নিয়ে যে বাজারজাত করতে পারে। হিলি কাস্টমের তথ্য মতে 1 জানুয়ারি থেকে 18 মে পর্যন্ত এই বন্দর দিয়ে 7,514টি ট্রাকে 2,10,700 মেট্রিক টন মশলা জাতীয় পণ্য আমদানি হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ছিল জিরা, আদা, রসুন, মহুরি, এলাচ ও মেথি। সজীব সাদিক, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি বছর ভারতের মশলা রপ্তানি 40% মতো কমতে পারে বলে জানিয়েছে দেশটির মশলা রপ্তানিকারকরা। মশলায় ক্ষতিকারক কীটনাশক ব্যবহারের অভিযোগে 2টি বড় ব্র্যান্ডের মশলা রপ্তানিতে নিষেধাজ্ঞার প্রভাবে এমন শঙ্কা দেখা দিয়েছে। বিক্রি কমেছে স্থানীয় বাজারেও। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এমডিএইচ ভারতের প্যাকেটজাত মশলার জনপ্রিয় ব্র্যান্ড। স্থানীয় বাজারের পাশাপাশি যা রপ্তানি করা হয় বিশ্বের প্রায় সব দেশে। তবে এই মশলায় উচ্চমাত্রার ক্ষতিকর কীটনাশক ব্যবহারের অভিযোগে গেল মাসে এমডিএইচের 3 ধরনের মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় হংকং। একই অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয় এভারেস্ট ব্র্যান্ডের মশলা বিক্রিতেও। হংকংয়ের পর এই 2 ব্র্যান্ডের মশলার উপর নিষেধাজ্ঞা দেয় সিঙ্গাপুর আর নেপাল। ভারতের সব মশলা আমদানির ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। এমডিএইচ আর এভারেস্টের বিরুদ্ধে অভিযোগ, তাদের মশলায় কীটনাশক ইথাইলিন অক্সাইড বা ইটিওর উচ্চমাত্রার উপস্থিতি পাওয়া গেছে, দীর্ঘমেয়াদে যার ব্যবহার ক্যান্সার তৈরি করতে পারে। ইটিও মূলত জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। কিছু দেশে মশলা সংরক্ষণে স্বল্প মাত্রায় এর ব্যবহার অনুমোদিত, আবার কিছু দেশে এর ব্যবহার একেবারেই নিষিদ্ধ। অবশ্য মশলায় ইটিও ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে ব্র্যান্ড দুটো।
এই ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের মশলা রপ্তানিতে। দেশটির মশলা রপ্তানিকারকদের জোট ইন্ডিয়ান স্পাইস ট্রেড গ্রুপের হিসেবে চলতি বছর মশলা রপ্তানি অন্তত 40% কমতে পারে। সম্প্রতি ভারতীয় দুটি বড় মশলা ব্র্যান্ডের নমুনা বিদেশি মশলা ফেডারেশন দ্বারা যাচাই বাছাইয়ের জন্য নেওয়া হয়েছিল। সেখানে তারা কিছু রাসায়নিকের উপস্থিতি আমদানিকৃত মশলার জন্য অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি পেয়েছে। এটা দেশের মশলার ব্র্যান্ডের ক্ষেত্রে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে, যা ভবিষ্যতে আমাদের বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই ঘটনায় ভারতীয় মশলা রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রপ্তানির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। প্যাকেটজাত মশলা কেনা বন্ধ করেছেন অনেক ক্রেতা। যদিও ফেডারেশন অব ইন্ডিয়ান স্পাইস স্টেক হোল্ডার্সের দাবি, ইটিও কীটনাশক হিসেবে নয়, ব্যবহার করা হয়েছে মশলার ক্ষতিকর জীবাণু মারার ওষুধ হিসেবে, যা মানব শরীরের জন্য মোটেও ক্ষতিকর নয়। এই ফর্মুলা কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় না। এটি শুধুমাত্র একটি চিকিৎসা যা মশলায় উপস্থিত মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটারগুলোকে মেরে ফেলে। এটি স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে মনে করা হয় না। বিশ্বের বৃহত্তম মশলা রপ্তানিকারক দেশ ভারত। প্রায় 200 ধরনের মশলা আর মূল্য সংযোজিত পণ্য রপ্তানি করে দেশটি বিশ্বের 100টি দেশে। গেল বছর ভারতের প্রায় $400 কোটি আয় এসেছে মশলা রপ্তানি থেকে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ যেটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।